আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এইচআর হাবিব, ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর, গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স। এইচএসসি 2024 এর পরীক্ষা পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষাকে সামনে রেখে বেস্ট 50 এমসিকিউ নিয়ে আসলাম আজকের এই ভিডিওটিতে। আজকে যেই মুহূর্তে এই ভিডিওটি করছি 10 জুলাই, আগামীকাল 11 জুলাই রোজ বৃহস্পতিবার এইচএসসি 2024 ফিজিক্স প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকালের এই পরীক্ষার জন্য সর্বাধিক সম্ভাব্য পরীক্ষায় আসার মতো একেবারে 90 থেকে 95% কমন পড়ার মতো যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব। তো এইচএসসি 2024 শিক্ষার্থীরা, তো দেখতে থাকো আমার এই ভিডিওটি এবং পড়তে থাকো এই 50 এমসিকিউ। পরীক্ষার আগে এই 50টা এমসিকিউ তোমার জন্য মানে একটা প্লাস পয়েন্ট হয়ে থাকবে। এই 50টা এমসিকিউ এর মাধ্যমে আমি এই প্রথম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের বেস্ট টপিকগুলা যাচাই করে যেগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমি এই 50টা এমসিকিউ বাছাই করেছি। আমি আশা করি তোমাদের এই 50টা এমসিকিউ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমার পরীক্ষার সর্বাধিক ভালো প্রস্তুতির জন্য। তো শুরুতেই আমরা এই 50টি এমসিকিউ এর ধারাবাহিকভাবে দেখতে থাকি। তো আমরা জানি পদার্থ প্রথম পত্র এর যেসব চ্যাপ্টারগুলো রয়েছে, স্পেশালি ভেক্টর, তারপরে হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, এরপরে মহাকর্ষ বিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্তিক গতি এবং আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, এই 6টা বা 7টা অধ্যায়কে সামনে রেখে আমি এই 50টা এমসিকিউ বাছাই করেছি। এই এমসিকিউগুলো সর্বাধিক কমন পড়ার সম্ভাবনা রয়েছে এখান থেকে। প্রথম আমার বাছাইকৃত এমসিকিউগুলোর মধ্যে প্রথম এমসিকিউ হচ্ছে, কোন ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই বিন্দুতে থাকে? কোন ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই বিন্দুতে থাকে? আমি কিন্তু শুধু এই 50টা এমসিকিউ সলভ করবো এরকম না, এই 50টা এমসিকিউ এর সাহায্যে আরো অন্যান্য এমসিকিউ যেগুলো আলোচনায় আসবে সেগুলো কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। তো প্রথম প্রশ্ন, কোন ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই বিন্দুতে অবস্থিত? এইটার সাথে রিলেটেড আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোন ভেক্টরের নির্দিষ্ট দিক নাই? এটা প্রশ্ন আসে অনেক সময়। কোন ভেক্টরের নির্দিষ্ট দিক নাই? এই নির্দিষ্ট দিক নাই আর পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই বিন্দুতে অবস্থিত, এই দুইটারই আনসার হচ্ছে নাল ভেক্টর। দুইটারই আনসার কি? নাল ভেক্টর। তো 1 নাম্বার এমসিকিউটার আনসার হচ্ছে নাল ভেক্টর। তো নাল ভেক্টরটা কি? নাল ভেক্টরটা হচ্ছে যেই ভেক্টরের মান হচ্ছে শূন্য হয়। নাল ভেক্টর হলো যেই ভেক্টরের মান কি হয়? শূন্য হয়, সেটাকে আমরা কি বলে থাকি? নাল ভেক্টর বলে থাকি। তাহলে এটার আনসারটা কি দাঁড়াইলো? নাল ভেক্টর। নাল ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই বিন্দুতে অবস্থিত, অথবা কোন ভেক্টরের নির্দিষ্ট দিক নাই, এটারও আনসার নাল ভেক্টর। ওকে, এরপর হচ্ছে দ্বিতীয় এমসিকিউ। আমার বাছাইকৃত আজকের দ্বিতীয় এমসিকিউ হচ্ছে, 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাবার সময় একজন লোক 12 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টির হাত থেকে বাঁচতে কত কোণে ছাতা ধরতে হবে? এটা হচ্ছে এই এই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ছাতা ধরার যে কোণ, এই কোণগুলোর জন্য সূত্র হচ্ছে tan থিটা সমান সমান, এটা মনে রাখতে হবে, tan থিটা সমান সমান ব্যক্তির বেগ বাই বৃষ্টির বেগ, ব্যক্তির বেগ বাই বৃষ্টির বেগ, এটা হচ্ছে কমনলি। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে বিষয়টা, সেটা হলো যে অংশটা নিচে থাকবে আসলে তার সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে সেই কোণটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তাহলে tan থিটা সমান ব্যক্তির বেগ বাই বৃষ্টির বেগ। এখানে আসলে এই থিটাটা হচ্ছে বৃষ্টির বেগের সাথে ছাতা ধরার কোণ, সাথে ছাতা ধরার কোণ, অর্থাৎ বৃষ্টি থেকে রক্ষা পেতে গেলে কত কোণে ছাতা ধরতে হবে সেটা বৃষ্টির বেগ যেদিকে পড়তেছে সেইটার দিকের সাথে থিটা কোণে ছাতা ধরতে হবে। আর সূত্র হলো tan থিটা সমান ব্যক্তির বেগ বাই বৃষ্টির বেগ। যদি এই ক্ষেত্রে কোনো সময় এইভাবে আনসারটা না মিলে, সেক্ষেত্রে বৃষ্টির বেগের সাথে আসলে অপশনে আনসার দেয় নাই,
সেক্ষেত্রে ব্যক্তির বেগের সাথে দিছে। তাহলে ব্যক্তির বেগের সাথে কত কোণে ছাতা ধরতে হবে এটা যদি আমরা বের করতে চাই, সে আমাদের যে কাজটা করতে হবে tan থিটা সমান সমান বৃষ্টির বেগ বা এই ব্যক্তির বেগ। তাহলে সেক্ষেত্রে ব্যক্তির বেগটাকে নিচে দিতে হবে। এই হচ্ছে এখানকার টেকনিক্স। তাহলে আমরা যদি এই অঙ্কটা করি, tan থিটা সমান সমান আছে হচ্ছে ব্যক্তির বেগ কত 8 মিটার পার সেকেন্ড, একজন লোক 12 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টি, বৃষ্টি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তাহলে থিটা সমান tan ইনভার্স 8/12 আসে। tan ইনভার্স 8/12 যদি করা হয়, tan ইনভার্স শিফট চাপা tan যদি চাপি tan ইনভার্স 8/12, তাহলে সেক্ষেত্রে মানটা আসছে 33.69 অর্থাৎ 33.7 ডিগ্রি। রাইট অ্যান্সার হবে এখানে গরু। গরু নাম্বার হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি এই টাইপটা বুঝতে পারছো। এরপরে 3 নাম্বার এমসিকিউ আজকের, দুইটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়ারত আছে এবং এদের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের মানের সমান, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এই যে এই টাইপের অঙ্ক প্রায় আসে যে দুইটা সমমানের ভেক্টরের লব্ধি একটার উপর লম্ব হয়, তো এই টাইপের প্রশ্ন প্রায় আসে। এগুলোর ক্ষেত্রে কমন একটা আনসার থাকে 120 ডিগ্রি, তবে সেভাবে আনসার দিতে বলবো না, অবশ্যই অঙ্ক করেই দেওয়াটাই বেটার। সমমানের ভেক্টরের লব্ধি বের করার একটা ফর্মুলা আমি সবসময় আলোচনা করে থাকি, সেটা হলো r = 2p cos α/2। এই যে সমমানের যে দুইটা ভেক্টর সেটার পি দ্বারা প্রকাশ করা হয়েছে এবং আরটা হচ্ছে তাদের লব্ধির মান এবং আলফা হলো তাদের ওই সমমানের দুইটা ভেক্টরের মধ্যকার কোণ। এখানে সমমানের দুইটা ভেক্টরের মধ্যকার কোণই আমাদের বের করতে কইছে। আর বলছে দুটি সমমানের ভেক্টরের একটি বিন্দুতে কি আর তাদের লব্ধির মান যে কোনো একটার সমান, তাহলে লব্ধি যে আর এর মান সেটা কিন্তু পির সমানই। তাহলে লব্ধি আর এর পরিবর্তে আমরা পি লিখতে পারি, তারপরে 2p cos α/2 সূত্র, এখানে α/2, বা উভয় পাশ থেকে যদি পি চলে যায় 1 = 2 cos α/2, বা এখান থেকে যদি আমরা α/2 বের করি তাহলে হয় cos ইনভার্স হাফ। আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে α/2 সমান হচ্ছে 60 ডিগ্রি, দেন হচ্ছে আলফা = কত 120 ডিগ্রি। অর্থাৎ সমমানের দুইটা ভেক্টরের লব্ধির মান যদি যে কোনো একটা ভেক্টরের মানের সমান হয়, সেক্ষেত্রে ওই সমমানের ভেক্টর দুইটা পরস্পর 120 ডিগ্রি কোণে অবস্থান করবে। এটা ছিল আমার 3 নাম্বার এমসিকিউ। এরপর আজকের 4 নাম্বার এমসিকিউ। 4 নাম্বার এমসিকিউ হচ্ছে এম এর মান কত হলে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টরের মধ্যে একটা আননোন দেওয়া আছে। আননোন যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আননোনটা হচ্ছে এম এর মানটা এখানে আননোন। এই এম এর মান বের করতে বলছে, দুইটা ভেক্টর এম এর মান কত হলে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। এই টাইপের আরেকটা প্রশ্ন আসে, এম এর মান বা ওইরকম একটা আননোন থাকবে, সেই আননোনটার মান কত হলে এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। একটা হলো এম এর মান কত হলে বা ওই ইটার মান, ওই চলক রাশিটার মান যেটা বের করতে বলবো এটার মান কত হলে পরস্পর লম্ব হবে অথবা সমান্তরাল হবে। লম্ব হবে যদি বলে তাহলে ডট গুণফল 0 হবে, যদি সমান্তরাল বলে তাহলে সেক্ষেত্রে ক্রস গুণফল 0 হবে। অবশ্য টেকনিকের মাধ্যমে করা যায়, সহগগুলোর অনুপাত ক্ষেত্রে সমান হয় সমান্তরাল হইলে। তাহলে এই ক্ষেত্রে আমরা ডট গুণফল করি, এ আর বি ডট গুণ করি, যেহেতু লম্ব বলছে তাহলে a ডট b = কি হবে 0 হবে। এবার এর মান কত আছে, এখানে a এর মান দেওয়া আছে হচ্ছে a এর মান i + 3j + 5k। আমরা যদি ডট গুণন করি শুধু সহগগুলা গুণ করব, সেক্ষেত্রে m প্লাস মাইনাসে মাইনাস 3 3 6 18 3 6 18 প্লাস হচ্ছে 4 5 20 ইকুয়াল 0। হ্যাঁ, ইকুয়াল 0। আমরা যদি একটু এখানে মুছে দেই 3 6 18, তাহলে m এখানে আসতেছে +2, m2টা যদি ওই পাশে যায় -2, তার মানে এখানে রাইট অ্যান্সার হচ্ছে গরু, অর্থাৎ m এর মান হবে -2। দুইটা সমমান, এখানে বলছে যে m এর মান কত হলে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে, অর্থাৎ ডট গুণফলের মান 0 বসাইলে 0 বসায় m এর মানটা আমরা বের করতে পারবো। অনুরূপভাবে সমান্তরাল হইলে m এর মান বা এরকম একটা চলক রাশির মান বের করতে বলতে পারে, সেটাও মাথায় রাখতে হবে। এরপর দুইটা ভেক্টর দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভেক্টরের ডট গুণফল আর ক্রস গুণফলের মান সমান দেওয়া আছে। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, এটা প্রায়ই আসে এমসিকিউতে, তোমরা মনেও রাখতে পারো। দুইটা ভেক্টরের ডট গুণফল আর ক্রস গুণফলের মান সমান হলে তাদের মধ্যকার কোণ হয় 45 ডিগ্রি। আমরা একটু লজিক্যালি করার চেষ্টা করি। আমরা জানি a ডট b মানে কি, a ডট b মানে যদি a আর b এর মধ্যকার কোণ থিটা হয়, a ডট b মানে হলো ab cos থিটা, আর a ক্রস b মানে কি ab sin থিটা। আমরা এখানে দেখে সাইন থিটা আর কস থিটার মান কখন সমান হয়, যেহেতু ডট গুণফল আর ক্রস গুণফল সমান, এখানে তো এবি আছে এখানেও এবি আছে,
তাহলে সমানের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখানে? সমানের যে ব্যাপার সেটা হচ্ছে সাইন থিটা আর কস থিটা। এই দুইটা কখন সমান হয়? আমরা জানি সাইন 45 ডিগ্রির মান 1/√2, কস 45 ডিগ্রির মান 1/√2। তাহলে 1/√2 কখন আসে? থিটার মান যখন 45 ডিগ্রি হয়। অর্থাৎ দুইটা ভেক্টর পরস্পর 45 ডিগ্রি কোণে থাকলে তাদের মধ্যকার তারা কি বলে পরস্পর ডট গুণফল আর ক্রস গুণফল শূন্য হবে। এরপরে 6 নাম্বার এমসিকিউ। আজকের 6 নাম্বার এমসিকিউ হচ্ছে লগি দিয়ে নদীর তলদেশে নৌকার তলদেশে ধাক্কা দিয়ে যখন কোনো নৌকা চালানো হয় তখন কোন বলের কারণে নৌকা এগিয়ে চলে? আমরা জানি নৌকা যখন চালানো হয়, একটা নৌকা যদি এইভাবে থাকে তাহলে এরকম করে লগি দিয়ে আর কি বলে মাটিতে আঘাত করা হয়। হ্যাঁ, মাটিতে আঘাত করলে আসলে এইভাবে যখন মাটিতে আঘাত করা হয় তখন এটা তির্যক ভাবে ক্রিয়া হয়। তির্যক ভাবে কোনো বল ক্রিয়া হলে আমরা জানি এটার উপাংশ থাকে। তাহলে এই যে ক্রিয়া বলটা, এইদিকে যদি একটা বল প্রয়োগ হয়, এই বলের কিন্তু দুইটা উপাংশ থাকে। এই উপাংশ একটা হলো কস থিটা আর একটা হলো সাইন থিটা। মানে ওই বলের যদি এফ বল প্রয়োগ করা হয় তাহলে এফ এর কস থিটা একটা, এফ এর সাইন থিটা একটা। কিন্তু আমরা জানি এই যে লগি দিয়ে যা আঘাত করতেছে এইটার কারণে কিন্তু নৌকার সামনের দিকে অগ্রসর হয় না। এটার যে প্রতিক্রিয়া বল, যেই বলে মাটিকে আঘাত করা হইতেছে, মাটিও তাকে সমান এবং বিপরীত বল দিতেছে, সেটার কারণে অগ্রসর হয়। এখন সেটা যেহেতু আমি প্রয়োগকৃত বল বা প্রযুক্ত বল একটা তির্যক ভাবে দেওয়া হয়েছে, তাহলে এইখানে যে আরেকটা বল মানে প্রতিক্রিয়া বল যেটা আসবে সেটাও তো তির্যক ভাবেই হবে। এবং সেই ক্ষেত্রে ওই বলেরও কিন্তু উপাংশে বিভক্ত হবে, এবং উপাংশে বিভক্ত হলে এরকম দুইটা উপাংশ তৈরি হবে, একটা অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। উলম্ব উপাংশের কারণে নৌকা তো উপরের দিকে যাইতে থাকবে, কিন্তু যাইতে পারবে না, কারণ নৌকার একটা ভর আছে, ওজন আছে। আর অনুভূমিক উপাংশ কি করবে? নৌকাটাকে সামনের দিকে অগ্রসর করবে। অর্থাৎ লগি দিয়ে নৌকা চালানোর ক্ষেত্রে প্রযুক্ত বলের প্রতিক্রিয়া যে বল আছে সেই বলের কারণে নৌকা অগ্রসর হবে, আবার প্রতিক্রিয়া বলের দুইটা উপাংশই নৌকাটাকে সামনের দিকে নিবে না। দুইটা উপাংশের মধ্যে যে উপাংশটা অনুভূমিক সেটার কারণে নৌকাটা সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ আনসার হবে প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ। এই ঘোড়া নাম্বারটা হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে আজকের 7 নাম্বার এমসিকিউ। 7 নাম্বার এমসিকিউটা কি আছে? যে স্পোরোমিটারের দুটি পায়ের দূরত্ব আছে 3 মিলিমিটার ও 4 মিলিমিটার এবং গড় দূরত্ব 3.5 মিলিমিটার হলে অপর পায়ের দূরত্ব কত? স্পোরোমিটার হলো প্রথম চ্যাপ্টার থেকে শুধু স্পোরোমিটারের সাহায্যে কোন গলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা, এই একটা ব্যবহারিক আছে। তো তারপরেও কোনো সময় যেহেতু একটা ব্যবহারিক আছে, ওই ব্যবহারিক রিলেটেড যদি প্রশ্ন সিকিউতে অথবা এমসিকিউতে দিতে পারে, সে কারণে আমি একটা প্রশ্ন এখানে রাখছি। তো এখানে দুইটা পায়ের গড় দূরত্ব দেওয়া আছে 3, আর একটা হচ্ছে 4। আর একটা পায়ের দূরত্ব তো আমি জানি না, দুইটা পায়ের দূরত্ব দেওয়া আছে, আর একটা পায়ের দূরত্ব আমি ধরে নিলাম x। এই তিনটা দূরত্ব তাইলে একটা হলো 3 যেটা দেওয়া আছে, আর একটা হচ্ছে 4 এটাও দেওয়া আছে, আরেকটা পায়ের যে দূরত্ব সেটা আমি জানি না, আমি ধরে নিলাম x। তাহলে এই টোটাল ডিসটেন্স বের হইলো যখন আমি যোগ করলাম, এরপরে 3 দিয়ে যখন বের করলাম তখন গড় দূরত্ব বের হইলো। গড় দূরত্বটা কিন্তু এখানে দেওয়া আছে 3.5। তাহলে এখান থেকে কিন্তু কি বের করা যাবে? x এর মান বের করা যাবে। তাহলে x এর মান কত হবে? 3.5 গুণন 3, হ্যাঁ, আর এখানে আছে 3 আর 4 যোগ করলে কত? 7 হয়, 7 যোগ। তাহলে x = 3.5 গুণন 3, হ্যাঁ, বিয়োগ হচ্ছে 7। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 3.5। x এর মান কত? 3.5 মিলিমিটার। সবগুলা ডিসটেন্স মিলিমিটারেই দেওয়া আছে, তাহলে আর কোনো কনফিউশন নাই, আনসার মিলিমিটারে আসবে। 3.5 মিলিমিটার এখানে আনসার কতে রয়েছে। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটা এমসিকিউ দেখলাম স্পোরোমিটার থেকে। আশা করি আমি যে এমসিকিউ গুলো এখানে আলোচনা করছি সর্বাধিক কমন পড়বে। অতএব সবাইকে একটা অনুরোধ করব যে আমার এই ভিডিওটি তোমরা তোমার নিকটস্থ বন্ধু বান্ধবদের সবার কাছে শেয়ার করে দাও, যাতে সবাই আমার এই ভিডিওটা দেখতে পারে। সবারই হচ্ছে পরীক্ষাতে কমপক্ষে বেশ ভালো এমসিকিউ কমন পড়ে। আমি যেভাবে ডিজাইন করছি দীর্ঘ 10 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি এই 50টা এমসিকিউ বাছাই করছি, ইনশাল্লাহ বেশ ভালো এমসিকিউ এখান থেকে কমন পড়বে। তাই সবাইকে অনুরোধ,
যদি যারা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী তারা নিজেরা শেয়ার করবে, প্লাস অন্যান্য যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদেরকে অনুরোধ করবো শেয়ার করার জন্য, যাতে ছোট ভাই বোন দেখতে পারে। এরপরে 8 নাম্বার এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকের 8 নাম্বার এমসিকিউটাতে রয়েছে 10 রিবার পার সেকেন্ড বেগে চলমান একটা চাকার গতি 2 সেকেন্ডে বৃদ্ধি পেয়ে 20 রিবার পার সেকেন্ড হলে চাকার কৈনিক ত্বরণ কত? চাকার কৈনিক ত্বরণ বের করতে বলছে। শুরুতে যে বেগ দেওয়া আছে 10 রিবার পার সেকেন্ড, এখানে আর ই বি আছে, তারপরে পার সেকেন্ড আছে। এই আর ই বি তে রিভার্স বোঝানো হয়, ঘূর্ণন বোঝানো হয়। তাহলে প্রত্যেক সেকেন্ডে কয়বার ঘুরে? 10 বার ঘুরে। তাহলে এইখান থেকে কিন্তু আদি কৈনিক বেগ আমরা বের করতে পারি, সেটা হলো 10 রিবার পার সেকেন্ড থেকে। 10 রিবার পার সেকেন্ড মানে কি? আমরা জানি ওমেগা মানে 2 পাই এন ভাগ টি। 2 পাই এন ভাগ টি, এখানে এন এর মান কত? টির মান 1 সেকেন্ড, আর এন এর মান হলো 10 রিবার পার সেকেন্ড, মানে প্রত্যেক সেকেন্ডে 10 বার ঘুরে। তার মানে 10 দুগুণা 20 পাই। এটা কি? এটা হলো ইনিশিয়াল বেগ। এরপরে এরপরে সময় দেওয়া আছে একটা, এটা এটা আমি টি প্রাইম ধরে নিলাম 2 সেকেন্ড। এরপর আবার বেগ দেওয়া আছে, তার মানে এটা হলো শেষ বেগ। এই ওমেগা নটটা হলো আদি কৈনিক বেগ, আর ওমেগা হচ্ছে শেষ বেগ। শেষ বেগ দেওয়া আছে 20 রিবার পার সেকেন্ড। 20 রিবার পার সেকেন্ড, অর্থাৎ এটাকে আমরা ভাঙাইতে পারি 2 পাই গুণন 20 ডিভাইডেড বাই 1, অর্থাৎ 20 দুগুণা 40 পাই। তাহলে এখান থেকে আমরা সময় জানি 2 সেকেন্ড, আদিবেগ জানি 10 দুগুণা 20, 20 কি বলে রেডিয়ান পার সেকেন্ড। এখন এটা যেটা হয়েছে 20 রেডিয়ান পার সেকেন্ড হয়েছে, একক রেডিয়ান পার সেকেন্ড। আর শেষ কৈনিক বেগ জানি আমরা 40 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ত্বরণ কত? আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। আমরা এই সূত্রটা সবাই জানি, টি এখানে টি প্রাইম দিয়ে প্রকাশ করছি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি? ওমেগা মাইনাস ওমেগা নট ভাগ হচ্ছে টি। টি বলতে টি প্রাইম। টি প্রাইমের মান 2 সেকেন্ড, ওমেগা মানে শেষ কৈনিক বেগ 40 পাই, আদি কৈনিক বেগ 20 পাই। তাহলে 40 পাই বাদ থেকে 20 পাই বাদ দিলে 20 পাই থাকে, 20 পাই রে 2 দ্বারা ভাগ করলে 10 পাই থাকে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 10 পাই রেডিয়ান পার সেকেন্ড। এখানে পাইয়ের মানটা আমার অপশনগুলোতে উঠে নাই, পাই হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে গরু, এবং অ্যান্সার আসলে অ্যাকচুয়াল অ্যান্সার 10 পাই রিভার্স পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, 10 পাই রিভার্স পার সেকেন্ড স্কোয়ার। এভাবে আমরা এই প্রশ্নটা, এই টাইপের কোশ্চেন কিন্তু মানে গতি সূত্রগুলা যে আমরা পড়ে আসছি, রৈখিক গতির জন্য যে সূত্রগুলা পড়ছি, স্পেশালি বি ইকুয়াল বি নট প্লাস আলফা টি এটি, এস ইকুয়াল ইউটি বি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার সমান বি নট স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়াল ইউটি বি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রগুলার যে মানে করেসপন্ডিং রৈখিক বৃত্তাকার গতির সূত্র আছে, এগুলো থেকে কিন্তু প্রায় এমসিকিউ আসে। স্পেশালি ওমেগা ইকুয়াল ওমেগা নট প্লাস আলফা টি, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, ওমেগা স্কোয়ার ইকুয়াল ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা, এই সূত্রগুলো দিয়া। এরপরে 9 নাম্বার এমসিকিউ, একটি অবশ্যই নিউটনিয়ান বলবিদ্যা থেকে, একটি বিমানের প্রোপেলরের ভর দেওয়া আছে 70 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে 75 সেন্টিমিটার, এর জড়তার বামক বের করতে কইছে। তাহলে এখানে ভর দেওয়া আছে কত? 70 কেজি, আর চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে কত? আর এর মান 75 সেন্টিমিটার। হ্যাঁ, 75 সেন্টিমিটার অবশ্যই মিটারে বানাইতে হবে, 75 গুণন 10 টু দি পাওয়ার -2। এরপরে জড়তার বামক আই বের করতে বলছে। জড়তার বামক থেকে প্রত্যেকবারই একটা করে এমসিকিউ থাকেই সাধারণত। আই ইকুয়াল এম আর স্কোয়ার। এখানে চক্রগতির ব্যাসার্ধ বলছে, এটারে আমরা সাধারণত কে দিয়ে প্রকাশ করি, যদি কে দিয়ে লেখা যায় তাহলে বেশি ভালো। তাহলে আই সমান সূত্র দাঁড়াচ্ছে এম কে স্কোয়ার। এম এর মান দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে, বসিয়ে দিলে রাইট অ্যান্সার আসবে ক, অর্থাৎ 39.38। মনে রাখতে হবে এমসিকিউতে প্রায় অপশন ঠিক থাকলেও একক ভিন্ন দিয়ে দেয়, এই জন্য এককটা কিন্তু মনে রাখতে হবে। জড়তার বামকের একক হলো কেজি মিটার স্কোয়ার। কেজি মিটার স্কোয়ার, ভরের একক কেজি, কে হলো চক্রগতির ব্যাসার্ধ, দ্যাট মিন্স এক প্রকার ডিস্টেন্স, এই ডিস্টেন্সের একক হচ্ছে মিটার, স্কোয়ার আছে এই জন্য মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার। অনেক সময় মান একক থাকলেও এক থাকলেও অপশন চেঞ্জ থাকে, মানে অপশনের এককগুলা চেঞ্জ থাকে, সে কারণে কিন্তু রাইট অ্যান্সার দাগানোর ক্ষেত্রে একটু খেয়াল করে দাগাইতে হবে যে একক ঠিক আছে কিনা। এরপরে 10 নাম্বার এমসিকিউ আজকের, একটি দেয়াল গড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। একটা দেয়াল গড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য কত? 18 সেন্টিমিটার হলে এর প্রান্তের রৈখিক বেগ কত? রৈখিক বেগের মান বের করতে কইছে।
এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, পোলাপান এত সহজ জিনিস কিন্তু তারপরেও খালি ভুল করে। সে বিষয়টা হলো মিনিটের কাটার পর্যায়কাল, সেকেন্ডের কাটার পর্যায়কাল, ঘন্টার কাটার পর্যায়কাল। এই পর্যায়কাল না জানার কারণে এই ধরনের প্রশ্নগুলো ভুল হয়। মিনিটের কাটার পর্যায়কাল, সেকেন্ডের কাটার পর্যায়কাল আগে বলি 60 সেকেন্ড। সেকেন্ডের কাটা যদি একটা পূর্ণ গুণন দেয় 60 সেকেন্ড হয়। মিনিটের কাটার পর্যায়কাল 60 মিনিট, একটা পূর্ণ গুণনে 60 মিনিট দূরত্ব, 60 মিনিট সময় লাগে। আবার ঘন্টার কাটার পর্যায়কাল অনুরূপভাবে 60 ঘন্টা বলা যাবে না কিন্তু, কারণ ঘড়ির মধ্যে যে দাগ আছে 12টা, অতএব প্রত্যেক গড় যেহেতু 1 ঘন্টা করে, তাহলে ঘড়ির ঘন্টার কাটার পর্যায়কাল হচ্ছে 12 ঘন্টা। এই কথাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নগুলো সোজা। তাহলে এখানে মিনিটের কাটার বলছে, তাহলে মিনিটের কাটার পর্যায়কালের খবর আমরা কি জানি? মিনিটের কাটার পর্যায়কাল 60 মিনিট বা 3600 সেকেন্ড। এরপরে কাটার দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যে আমরা ব্যাসার্ধ ধরে নিতে পারি, এটা বৃত্তাকার পথে ঘুরতেছে, এটা বৃত্তাকার গতি হবে। ঘড়ির কাটার গতি কি হবে? বৃত্তাকার গতি, পর্যায়ভিত্তিক গতি। তাহলে আর ইজিক্যাল টু কত? 18 সেন্টিমিটার। সেন্টিমিটারে যদি আমরা একটু মিটার বানাই, তাহলে 18 গুণন 10⁻⁻2 মিটার। এরপরে বের করতে কইছে প্রান্তের রৈখিক বেগ, মানে বি কল হট, কিন্তু রৈখিক বেগ সরাসরি বের করতে পারবো না। বি ইজিক্যাল টু আমরা জানি ওমেগা আর, এজন্য ওমেগার মান আবার বের করে নিতে হবে। আমি একবারই করে নিচ্ছি, এখানে ওমেগা মানে 2π/t ইন্টু আর। এখন এইগুলা মান যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে আই থিঙ্ক এটা এই যে 3.13 গুণন 10⁻⁻4 আসবে। সবগুলা মান কিন্তু এখানে দেওয়া, আর এর মান দেওয়া, টির মান দেওয়া, বসিয়ে দিলে এই যে ঘোড়া নাম্বার অ্যান্সার হবে 3.13 ইন্টু 10⁻⁴ মিটার পার সেকেন্ড। আর এটা না আসলে যেটা আসে ক্যালকুলেশন করে, যেটা আসে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। তো আশা করি এটা বোঝা গেছে। এরপর হচ্ছে 11 নম্বর এমসিকিউ। কোন রকেটের ত্বরণ বৃদ্ধি করতে কোনটি করা যাবে না? রকেটের ত্বরণের ফর্মুলা যদি জানা থাকে, কোনটা করা যাবে না একাই বের হয়ে যাবে। আমি একটু রকেটের ত্বরণ বের করার ফর্মুলাটা একটু মনে করে দিচ্ছি। রকেটের ত্বরণ বের করার ফর্মুলা হচ্ছে 1/m, তারপরে হচ্ছে ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। 1/m ডেল এম বাই ডেল টি ইন্টু ভি, তারপরে অভিকর্ষ ত্বরণ থাকলে মাইনাস জি। এটা হচ্ছে একটা রকেটের ত্বরণ বের করার ফর্মুলা। রকেটের ত্বরণ বের করার ফর্মুলা যখন আমাদের জানা হয়ে যাবে, তখন বাকিগুলা বের করা একদম সহজ হবে। এখন কন্ডিশন বের করা সহজ হয়ে যাবে। তাহলে রকেটের ত্বরণ যদি বাড়াইতে চাই, তাহলে কোনটা করা যাবে না? রকেটের ত্বরণের সাথে ভরের সম্পর্ক, রকেটের ভরের সম্পর্ক ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি? বাড়াইলে কমলে কমবে, কমলে বাড়বে। তাহলে রকেটের ত্বরণ আমরা বাড়াইতে চাই, তাহলে ভর কি বাড়ানো যাবে? না, ভর বাড়ানো যাবে না, ভর হচ্ছে কমাইতে হবে। তাহলে রকেটের ভর কমাইতে হবে। তাহলে কোন বলছে কোনটা করা যাবে না? যাবে না হলো রকেটের ভর বৃদ্ধি করা যাবে না। রকেট যতদূর সম্ভব পাতলা রাখতে হবে। আমরা জানি রকেট বা বিমান তৈরি করার জন্য এমন কিছু পদার্থ ব্যবহার করা হয় যেগুলো অনেক শক্ত কিন্তু পাতলা, ঠিক আছে, ভর কম হয়। তাহলে রকেটের ভর বৃদ্ধি করা যাবে না। এটা হচ্ছে 11 নম্বর এমসিকিউ গেল। এরপরে আজকের 12 নম্বর এমসিকিউ। সরু ও সুষুম দণ্ডের মধ্য দিয়ে ও দৈর্ঘ্যের অবিলম্বভাবে অতিক্রান্ত অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? একটা সরু সুষুম দণ্ড, একটা সরু সুষুম দণ্ড। এই সরু সুষুম দণ্ডের অবিলম্বভাবে, হ্যাঁ, মধ্য দিয়ে এই যে মধ্য দিয়ে অবিলম্বভাবে, মনে করো এল দৈর্ঘ্যের একটা লাঠি আছে, এল দৈর্ঘ্যের সরু সুষুম দণ্ড, ঠিক আছে, এবং এর মাঝখান দিয়ে আমি একটা অক্ষ কল্পনা করলাম। সে ফর এক্সাম্পল এই কলমটাই আমার এই সরু সুষুম দণ্ড, এই মাঝখানে এখানে অক্ষ কল্পনা করলাম। তাহলে এইভাবে এটা ঘুরবে না, এইভাবে এটা ঘুরবে না, এইভাবে ঘুরলে এটার জড়তার ভ্রামক কত? এক্ষেত্রে বইয়ে বেশ একটা লিস্ট দেওয়া আছে, অনেকগুলা পদার্থের জড়তার ভ্রামক একসাথে দেওয়া আছে। আমরা চাইলে সেখান থেকে মুখস্থ করে নিতে পারি। সেখান থেকে অন্তত পক্ষে 3টা কেস আছে, এই 3টা কেস মুখস্থ করতেই হবে। একটা হলো সরু সুষুম দণ্ডের মধ্য দিয়ে ঘূর্ণায়মান অক্ষের জন্য জড়তার ভ্রামক, সরু সুষুম দণ্ডের প্রান্তে যদি জড়তার অক্ষ থাকে, এখানে অক্ষটা যদি এই জায়গায় থাকে, এখানে যদি অক্ষটা এই প্রান্তে থাকে, তাইলে জড়তার ভ্রামক কত? মাঝখানে থাকলে জড়তার ভ্রামক কত? আর একটা হচ্ছে সরু সুষুম নল আকৃতির বস্তু বা সিলিন্ডার আকৃতির বস্তুর মাঝখান দিয়ে যদি অক্ষ থাকে এবং ওই অক্ষের সাপেক্ষে যদি বস্তুটা ঘুরাইতে থাকি, তাহলে জড়তার ভ্রামক কত? এই 3টা ক্ষেত্রে কিন্তু মুখস্থ করতেই হবে। বাকি অন্যগুলাও মুখস্থ করতে পারলে ভালো, না পারলেও চলবে, একটু রিস্ক থেকে যায়। এরপরে তাহলে এটা অ্যান্সার হচ্ছে m/12 এল স্কয়ার। রাইট অ্যান্সার কি? m/12 এল স্কয়ার। এল দৈর্ঘ্যের একটা লাঠি, মাঝখানে যদি অক্ষ থাকে, তাহলে জড়তার ভ্রামক কত? m/12 এল স্কয়ার। এল হচ্ছে লাঠিটার দৈর্ঘ্য, এম হচ্ছে লাঠিটার বর, সরু সুষুম দণ্ডের বর। আশা করি বুঝতে পারছেন। এখানে 3টা কেস আছে, মুখস্থ করে নেবেন, পরীক্ষা এগুলার থেকে আসবেই। পরের প্রশ্ন, আমরা জানি
মৌলিক বল হচ্ছে 4 প্রকার। মৌলিক বল কয় প্রকার? মৌলিক বল হলো 4 প্রকার। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল, এবং সবচেয়ে দুর্বল বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, সরি মহাকর্ষ বল। সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তো এইগুলার মধ্যে থেকে একটা কম্প্যারিজনের টেবিল আছে, এই টেবিলটা বইতে দেওয়া আছে, এই টেবিলটা পড়তে হবে। এই টেবিলটা পড়লে কি হবে, কি সুবিধা হবে, যে এই কম্প্যারিজন প্রায় এমসিকিউতে আসে। যেমন এখানে সাধারণত 2 ধরনের কম্প্যারিজন আসে। একটা হচ্ছে সবচেয়ে দুর্বল বলের মান মানে মহাকর্ষ বলের মান, সেটা যদি 1 হয় অন্যান্য বলের মান কত। আবার সবচেয়ে শক্তিশালী বল মানে সবল নিউক্লিয় বল, ওইটার মান যদি 1 হয় তাহলে অন্যান্য বলগুলো কত। এই 2 টাইপের কোশ্চেন হয় এখানে। তাহলে এখানে নিউক্লিয় বলের মান 1 দিছে, তাহলে দুর্বল নিউক্লিয় বলের মান কত? নিউক্লিয় বলের মান যদি 1 হয়, দুর্বল নিউক্লিয় বলের মান কত? ঠিক আছে, এটাও একটা প্রশ্ন ওইটার মতোই। তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার -12। এরপর 14 নাম্বার এমসিকিউ, আজকের 14 নাম্বার এমসিকিউ। এটা থিওরিটিক্যাল প্রশ্ন। স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা জানি সংঘর্ষ 2 প্রকার, একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। 2 ধরনের সংঘর্ষের মধ্যে কমন এবং মিল যে টার্ম, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ। স্থিতিস্থাপক সংঘর্ষ হোক আর অস্থিতিস্থাপক সংঘর্ষ হোক, ভরবেগ অপরিবর্তিত থাকবে, কিন্তু গতিশক্তি ভিন্ন ভিন্ন হইতে পারে। আচ্ছা, এরপর 15 নাম্বার কোশ্চেন, বস্তুর ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক কি? এটা একটা বিখ্যাত ফর্মুলা, এটা দিয়ে আমি এখানে থিওরিটা দিছি। অনেক সময় এইটা দিয়ে ছোট অঙ্ক আসে, কারণ ছোট জিনিস অঙ্ক করা সুবিধা হয়, এজন্য এমসিকিউতে আসে। আমরা জানি এটা ইকে সমান পি স্কয়ার বাই 2m। ইকে সমান কি হয়? পি স্কয়ার বাই 2m। এই সূত্রটা কিভাবে আসছে সেটা যদি বলি, আমরা জানি ইকে সমান কি হাফ এম বি স্কয়ার জানি, হাফ এম বি স্কয়ার জানি। এরপরে এম বি তার হোল স্কয়ার যদি দিই, তাহলে অতিরিক্ত একটা এম দিয়ে ফেললাম, সে কারণে নিচে একটা এম দিতে হয়। আর এম বি মানে কি? ভর আর বেগের গুণফল মানে পি, তাহলে পি স্কয়ার বাই 2m। এইভাবে ইকে সমান পি স্কয়ার বাই 2m, মানে ভর বেগ গতিশক্তি এবং ভরের মধ্যে সম্পর্ক, ইকে সমান পি স্কয়ার বাই 2m। এই যে এটা গুরু নাম্বার অ্যান্সার। এরপরে 16 নাম্বার এমসিকিউ আজকের। 16 নাম্বার এমসিকিউ হচ্ছে, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য কেমন হবে? সূর্য থেকে যদি পৃথিবীর গড় দূরত্ব কমে যায়, তাহলে বছরের দৈর্ঘ্য সাধারণত কমে যাবে। বছরের দৈর্ঘ্য কি হয়ে যাবে? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে, হ্যাঁ, পৃথিবীর গড় দূরত্ব যদি কমে যায়, মানে আমরা সহজ একটা এক্সাম্পল বলি, যে এই ছোট্ট একটা ঘরের চারপাশ দিয়ে যদি আমি ঘুরি, তাহলে কত সময় লাগবে? আর যদি একটা বিশাল বিল্ডিং দিলাম, ওই বিল্ডিং এর চারপাশ দিয়ে যদি ঘুরি, কত সময় লাগবে? 2 ক্ষেত্রে তো অবশ্যই একই সময় লাগবে না, ভিন্ন সময় লাগবে। বড় জিনিসের চারপাশে ঘুরতে বেশি সময় লাগবে। তাহলে সূর্য থেকে পৃথিবী যখন বেশি দূরে থাকবে, তার কক্ষপথ কি হবে? বড় হবে। কক্ষপথ বড় হলে সময় বেশি লাগবে, আর সময় যত বেশি সময় লাগে, ওইটাই তো বছরের দৈর্ঘ্য। পৃথিবীতে একদিন আর মঙ্গল গ্রহে তো একদিন একরকম না। পৃথিবীতে একদিন আর সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ কোনটা? বুধ। বুধ গ্রহের একদিন কিন্তু এক না। এটা কি কারণে? কারণ কক্ষপথের আকারের কারণে। তাহলে দূরত্ব যদি কমে যায়, দূরত্ব কমে গেলে মানে কি? কাছে যাব, তাহলে সেক্ষেত্রে দিনের পরিমাণ বছরের দৈর্ঘ্য বেড়ে যাবে, সরি বছরের দৈর্ঘ্য কমে যাবে। দূরত্ব কমে যেহেতু কাছে গেছে, তার মানে কক্ষপথের আকার ছোট হয়েছে, তাহলে বছরও তাড়াতাড়ি হবে। এরপরে প্রশ্ন, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে রৈখিক ভরবেগ 50% বাড়লে গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পায়? প্রায় এমসিকিউতে আসে, পোলাপান এই পার্সেন্টেজ থাকলে ভুল করে। তো আশা করি তোমরা এবার ভুল করবা না। আজকে যেহেতু পরীক্ষার আগ মুহূর্তে, একবারে সুন্দর করে শিখে যাও, আর যাতে ভুল না হয়। তাহলে আমরা ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক এর আগের অঙ্কটাই লিখছি, ইকে সমান পি স্কয়ার বাই 2m। তারপর আরেকবার লিখলাম। তাহলে প্রাথমিক অবস্থায় যে ভরবেগ, এটা p1 মানে p ধরে নিতে পারি। চূড়ান্ত অবস্থায় যে ভরবেগ, এটা কি 50% বাড়ানো হয়েছে। তার মানে আগে যে p ছিল, p থাকবে আর 50%। 50% মানে কি? 50/100, দ্যাট মিন্স হাফ। তাহলে p এর আরো হাফ পরিমাণ বাড়ছে। 50% বাড়ছে মানে হাফ পরিমাণ বাড়ছে। তার মানে এখন নতুন যে p2 হইছে, সেই p2 এর মান কত হইছে? 2p আর p মানে 3p/2 হইছে। তাহলে আমরা ek1 ডিভাইডেড বাই ek2, ভরবেগের সাথে যদি আমরা গতিশক্তির সম্পর্ক করি, p1 স্কয়ার ডিভাইডেড বাই p2 স্কয়ার, তাহলে p1 মানে কি? p স্কয়ার, আর p2 মানে কি? 3p/2।
দ্যাট মিনস পি স্কোয়ার আর 9/4, পি স্কোয়ার কাটা উল্টে দিলে 4/9। হ্যাঁ, তাহলে ek1 ডিভাইডেড বাই ek2 ইজ ইকাল টু 4/9, বা ek2 কত? চূড়ান্ত গতিশক্তি, চূড়ান্ত গতিশক্তি হচ্ছে 9/4 ek1। 9/4 মানে কি? 9 রে যদি 4 দ্বারা ভাগ করি, 4 দুগুণে 8 আর ই থাকে, তার মানে 2.5 ek1। হ্যাঁ, 2.5 ek1, এটা হলো চূড়ান্ত গতিশক্তি। ek2 হলো চূড়ান্ত গতিশক্তি। তাহলে এই ক্ষেত্রে যদি 50% ভরবেগ বাড়ানো হয়, তাহলে তার গতিশক্তি বাড়বে কতটুকু? তাহলে তার গতিশক্তি বাড়বে হচ্ছে 2.5 গুণ বাড়বে। 2.5 গুণ হবে, তাহলে বাড়বে কতটুকু? তাহলে বাড়বে হচ্ছে, আমরা যদি কি বলে 2.5 ek1 থেকে 2.5 ek1 থেকে ek1 যদি বাদ দিয়ে দেই, তাহলে কত দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 1.5 ek1। তার মানে 1.5 ek1 বাড়বে। এখন এই যে 1.5 ek1 বাড়লো, এটা পার্সেন্টেজে কত? পার্সেন্টেজে সাধারণত আমরা 100তে করি। তাহলে 100তে যদি করি, 100% আমরা এখানে গুণ করে দিতে পারি। আর 100% গুণ করে দিলে 1.5 এর সাথে কি বলে 1.5 এর সাথে যদি আমরা গুণ করি 2.9 দ্বারা ভাগ করলে কত হয়? 9/4 or 2.25 হয়, এই জন্য একটু ভুল হয়েছে। 2.25 থেকে 1 বাদ দিলে 1.25 হয়। আর 1.25 এর সাথে 100 গুণ করলে 125%। তার মানে ভরবেগ যদি 50% বাড়ে, তাহলে গতিশক্তি বাড়বে 125%। আশা করি বুঝতে পারছেন এই এমসিকিউটা। এরপরে 18 নম্বর এমসিকিউ আজকের। 100 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ছাদের উপর উঠানো হলে, এটা আসলে একটু টাইপিং এর সমস্যা আছে, উঠানো হলে ক্রেনের ক্ষমতা কত? ক্রেনের ক্ষমতা বের করতে কইছে। কি দেওয়া আছে? ভর দেওয়া আছে 100 কেজি। এই প্রশ্নগুলা করার সময়, সলভ করার সময় কি দেওয়া আছে সেটা প্রশ্নের উপরে অথবা জায়গা থাকলে ফাঁকা জায়গায় কোনো কোনো সময় লিখতে পারো। তাহলে এটা দেওয়া আছে শুরুতেই ভর, এরপরে বেগ দেওয়া আছে, বেগের মান কত? 10 সেন্টিমিটার পার সেকেন্ড দেওয়া আছে। এখন 10 সেন্টিমিটার পার সেকেন্ডে যদি মিটার পার সেকেন্ড বানাই, তাহলে তো 10 রে গুণ করা লাগবে, ভাগ করা লাগবে 100 দিয়া। তাহলে 100 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। হ্যাঁ, এরপরে আমাদের বের করতে গেছে ক্রেনের ক্ষমতা P সমান হট। আমরা জানি P ইজ ইকুয়াল টু FB। আমরা P ইকুয়াল কি একটা ফর্মুলা জানি? FB। F সমান কি? mg ইনটু B। তাহলে mg ইনটু B করলে m এর মান 100, তাহলে m এর মান হচ্ছে 100, g এর মান 9.8, b এর মান 10 গুণন 10 টু দি পাওয়ার -2। এই 10 টু দি পাওয়ার -2 মানে 100, এটা নিচে 100, এটা উপরে 100 কাটা। তাহলে 9.8 এর সাথে 10 গুণ করলে যেটা হয় সেটাই অ্যান্সার। 9.8 গুণন 10 করলে হয় 98 ওয়াট। তাহলে এটা রাইট অ্যান্সার হবে 98 ওয়াট, মানে এই ঘোড়া নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পারছে। এরপর হচ্ছে 19 নাম্বার এমসিকিউ। আজকের বেস্ট সাজেস্টিভ 50 এমসিকিউ এর 19 নাম্বার এমসিকিউ এতে আমরা চলে আসছি। 19 নাম্বার এমসিকিউ বলছে ধনাত্মক কাজের ক্ষেত্রে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হয়? বল এবং সরণের মধ্যবর্তী কোণ মানে ধনাত্মক কাজের ক্ষেত্রে মানে cos থিটা, যেহেতু আমরা জানি কাজের ফর্মুলা কি জানি? W সমান, আমরা কাজের ফর্মুলা কি জানি? W সমান FS cos থিটা জানি। তাহলে কখন এটা ধনাত্মক আসবে? যখন cos থিটার মান ধনাত্মক হবে। আর cos থিটার মান হলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। 0 ডিগ্রি চাইতে বড় এবং 90 ডিগ্রির চাইতে 0 ডিগ্রির চাইতে সমান অথবা বড় এবং 90 ডিগ্রির চাইতে ছোট, এই মানগুলোর জন্য কি হয়? cos থিটার মান ধনাত্মক হয়। আর cos থিটার মান ধনাত্মক হওয়া মানে কাজ ধনাত্মক হওয়া। এজন্য ক নাম্বার রাইট অ্যান্সার। 20 নাম্বার এমসিকিউ। কাজ সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? আমরা যদি x অক্ষ বরাবর কি দেই? সময় দেই, আর y অক্ষ বরাবর যদি কাজ দেই, তাহলে এই রেখার যে ডাল, এই গ্রাফের যে ডাল, সেটা কি? ডাল মানে কি? x অক্ষের সাপেক্ষে y অক্ষের পরিবর্তন, মানে উপরে হলো কাজের পরিবর্তন, নিচে হলো সময়ের পরিবর্তন। তাহলে কাজের সময় দ্বারা ভাগ করলে কি হয়? ক্ষমতা হয়। অতএব এটা ক্ষমতা নির্দেশ করবে। ঠিক আছে। এরপর 21 নাম্বার এমসিকিউ। m1 এবং m2 বরের দুটি বস্তু কণার গতিশক্তি একই হলে তাদের ভরবেগের অনুপাত কত হবে?
এখানে কি বলছে, দুইটা বস্তুর গতিশক্তি একই হয়েছে। গতিশক্তি যদি একই হয় তাহলে তার কিসের অনুপাত বের করতে কইছে, ভরবেগের অনুপাত বের করতে কইছে। এখানে দুইটা বস্তুর যদি m1 আর m2 দুইটা বস্তু, দুইটার গতিশক্তি সমান, তাহলে ভরবেগের রিলেশন বের করতে কইছে। আমরা গতিশক্তি আর ভরের মধ্যে কিন্তু সম্পর্ক পড়ছি, সেটা হলো e কে সমান p²/2m। আচ্ছা, এখানে e কে 1 আমরা যদি একাধিক মোমেন্টের জন্য করি, দুইটা বস্তু যেহেতু আছে, দুইটা বস্তুর জন্য করি, k1 ডিভাইডেড বাই k1 k1 ডিভাইডেড বাই k2 ইকুয়াল m1 ডিভাইডেড বাই m2 ভর আর p² বাই ভর ব্যস্তানুপাতিক সম্পর্কে ছিল, তাহলে এটা k1 হলে এটা m2 হবে, আর এটা নিচেরটা m1 হবে, এটা m1 হবে, আর p এর সাথে সমানুপাতিক ছিল, তাহলে এটা p1 স্কয়ারই হবে, এটা p2 স্কয়ারই হবে। হ্যাঁ, এখানে যদি আমরা গতিশক্তি সমান বলছে, তাহলে k1 আর k2 সমান, তাহলে এখানে 1 হয়ে যাবে m2 ভাগ m1। হ্যাঁ, আর এখানে p1, আমাদের p1 আর p2 তো বের করা লাগবে, p1 স্কয়ার ডিভাইডেড বাই p2 স্কয়ার। তাহলে p1 এই দুইটা যদি এই পাশে আসে, এই p1 আর p2 এর মান যেহেতু বের করতে হবে, এটা এই পাশে এনে বর্গমূল যদি করি আমরা, তাহলে p2 ভাগ p1 √ m2 ভাগ m1 হয়, m2 ভাগ √ m1 হয়। দ্যাট মিন্স গোড়া নাম্বারটা অনুপাত হবে। দুইটা বস্তু m1 আর m2 তাদের গতিশক্তি যদি সমান হয়, তাহলে তাদের ভরবেগের অনুপাত হবে m2 √ m1। আশা করি সবাই বুঝতে পেরেছো। 50টা এমসিকিউ এখানে আমি বাছাই করছি, এবং এগুলা একেবারে বেস্ট কমন এবং সর্বাধিক সম্ভাব্য, মানে যেগুলা সবচেয়ে পরীক্ষাতে বেশি আসে, অথবা অনেক সময় যেগুলা ইম্পর্টেন্ট না কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে, এরকম কিছু প্রশ্ন বাছাই করছি, অথবা এই প্রশ্নগুলোর আলোকেও অনেকগুলো প্রশ্নের আনসার করা যাবে, সেরকম বিষয়গুলো আমি এখানে আলোচনা করার চেষ্টা করতেছি। আশা করি তোমাদের বেশ উপকার হবে। ভিডিওটা সময় নিয়ে যদি দেখো, এই 50টা এমসিকিউ পড়া মানে কি তোমার 500 এমসিকিউ পড়ার সমান অনেকটাই। সেই ইয়ের ডায়লগের মতো যে 1980 সালের 8 পাস আর বর্তমানের ইয়ের সমান। তো যাই হোক, কোনো বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে সরাতে 100 নিউটন বলের প্রয়োজন হলে প্রযুক্ত ক্ষমতা কত? তাহলে এটাও সেই একই রকম, বলের মান দেওয়া আছে 100 নিউটন বল, বেগের মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে ক্ষমতা বের করতে কইছে পি সমান সমান আমরা কি জানি, FB, তাহলে 100 আর 10 গুণ করলে 1000 হবে, 1000 ওয়াট। খ নাম্বার। এরপর 23 নাম্বার এমসিকিউ, 10 সেন্টিমিটার প্রসারিত করতে কোন স্প্রিং এর 56 জুল গতিশক্তির প্রয়োজন হলে স্প্রিং ধ্রুবক কত? স্প্রিং ধ্রুবকের সাথে মানে স্প্রিং এর গতিশক্তি বের করার ফর্মুলা যদি আমাদের জানা থাকে, তাহলে এটা একদম সহজ। স্প্রিং এর গতিশক্তি ফর্মুলা হলো হাফ কে এক্স স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার। এখানে কিন্তু সবই দেওয়া আছে, গতিশক্তির মান দেওয়া আছে 56, হাফ কে এক্স এর মান দেওয়া আছে, প্রসারণ হলো 10 সেন্টিমিটার প্রসারণ করছে, 10 গুণন 10⁻²। এখান থেকে কে বের করলেই রাইট অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এটার আনসার মেবি গরু হবে, এটা হবে। তো যেটাই হোক, ক্যালকুলেশন এখানে জাস্ট এই 2টা এই পাশে আসলে 56 এর 2 দিয়ে গুণ হবে, আর এই যে অংশ দিয়ে ভাগ হবে, এটা করলে যেটা আসে সেটাই। এরপরে 24 নাম্বার এমসিকিউ, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় এবং ডি গভীরতায় জি এর পরিবর্তন সমান হলে এইচ আর ডি এর মধ্যে সম্পর্ক কি? তাহলে এখানে দুইটা ফর্মুলা জানতে হবে, একটা হলো ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জির মান কত, আর ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ডি গভীরতায় কত, আর এইচ উচ্চতায় কত। আমরা একটু ফর্মুলা দুইটা লিখতেছি এখানে। একটা হলো জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 - 2h/r, এটা হলো এইচ উচ্চতায়, এটা কোথায়, এইচ উচ্চতায়। আর ডি গভীরতায় কত, ডি গভীরতায় জির মান, সেটা হলো জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 - ডি ভাগ আর। এখন জি প্রাইম তো দুই জায়গায় সমানই বলছে, তাহলে সমান হইলে এইটা সমান সমান ওইটা লেখা যায়, জি ইন্টু 1 - 2h ভাগ আর ইকুয়াল জি ইন্টু 1 - ডি ভাগ আর। এরপর উভয় পাশ থেকে জি, উভয় পাশ থেকে 1 এবং উভয় পাশ থেকে আর কাইটা দিলে এইচ ইজিক্যাল টু রিলেশন আছে ডি ভাগ 2, এইচ ইকুয়াল কি আসে, ডি বাই 2 আসে।
2h ইকুয়াল ডি আসে, তার মানে h ইকুয়াল d/2, তার মানে ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে অর্ধেক এমসিকিউতে আসলাম, 50 নাম্বার এমসিকিউ, 25 নাম্বার এমসিকিউ। যেহেতু আমি 50টা এমসিকিউ বাছাই করছি 6টা বা 7টা চ্যাপ্টার থেকে, সে কারণে এই 25 নাম্বার এমসিকিউ মানে অর্ধেক এমসিকিউ। অর্ধেক এমসিকিউ এর ঠিক মাঝখানের এমসিকিউটা হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জির মাত্রা বের করা। আমরা জির মান পাইছি কোত্থেকে? মহাকর্ষ, নিউটনের মহাকর্ষ সূত্র থেকে। এফ সমান সমান জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার অথবা ডি স্কোয়ার। তাহলে এখান থেকে জি যদি পাই তাহলে কি আসে? এফ ডি স্কোয়ার বাই m1 m2। তাহলে এফ এর মাত্রা কি? এম, এল টি ইনভার্স 2। ডির মাত্রা কি? এল, এল স্কোয়ার, ডি স্কোয়ার আছে যেহেতু। আর m1 আর m2 এর মাত্রা কি? এম 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 স্কোয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে? এল কিউব এম পার টি ইনভার্স 2। এটাই সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা সমীকরণ। দ্যাট মিন্স ক নাম্বার আনসার। এরপরের এমসিকিউ 26 নাম্বার এমসিকিউ। পৃথিবীর চারপাশে তার অর্ধেক ভর বিশিষ্ট একটি কৃত্রিম উপগ্রহ ঘুরছে। পৃথিবীর উপর কার্যকর বল ও উপগ্রহটির উপর কার্যকর বলের অনুপাত কত? এটা জানতে চেয়েছে এখানে। তাহলে পৃথিবীর চারপাশে তার অর্ধেক ভর বিশিষ্ট একটি কৃত্রিম উপগ্রহ ঘুরছে। পৃথিবীর উপর কার্যকর বল এবং উপগ্রহটির উপর কার্যকর বলের অনুপাত কত সেটা এখানে জানতে চেয়েছে। তাহলে আমরা এখানে দুইটার উপর কার্যকর বল বের করব। তাহলে পৃথিবীর ভর যদি এম হয় তাহলে বলছে এর অর্ধেক ভর বিশিষ্ট কৃত্রিম উপগ্রহটার অর্ধেক ভর আছে। তাহলে ওইটার ভর যদি m1 সমান পৃথিবীর ভর ধরি m2 সমান সমান ওই গ্রহটার ভর, এটা হচ্ছে m/2। তাহলে উপগ্রহটির উপর কার্যকর বলের অনুপাত হবে, এটার যেহেতু ভর অর্ধেক হয়েছে তাহলে আকর্ষণ বল অর্ধেক হবে, পরস্পর অর্ধেক বলে আকর্ষণ করবে, এই জন্য অনুপাত হবে ঘোড়া নাম্বারটা 1/2। হ্যাঁ, বলের অনুপাত হবে 1:2, দ্যাট মিনস 1/2। যেহেতু ভরের অনুপাত 1:2, ভরের সাথে সমানুপাতিক রিলেশন, এই কারণে 1/2 হবে। এরপরের প্রশ্ন, একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ। উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর তুলনায় কত গুণ হবে? পৃথিবীর তুলনায় কত গুণ হবে? একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে গ্রহটার যে ব্যাসার্ধ এটা আমি ধরলাম হচ্ছে r2। r2 সমান পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। পৃথিবীর ব্যাসার্ধ r1 হলে 2r1। উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 4 গুণ। তাহলে ওই গ্রহটার অভিকর্ষ ত্বরণ g2। g2 সমান সমান কি? g2 সমান 4 গুণ মানে 4g1, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ। পৃথিবীর অভিকর্ষ ত্বরণের g1 দিয়া অভিহিত করলাম যদি আমরা, তাহলে আমরা মুক্তিবেগের ফর্মুলা কি জানি? √2gr না 2gr জানি। তার মানে বি এর সাথে আমরা এটা তো এটা g1 এটা r1, এটা পৃথিবীর জন্য যদি করি, আর ওই গ্রহটার জন্য যদি বিই প্রাইম বের করি তাহলে g2 মানে কত? g2 মানে 4g1 আর r2 মানে কত? 4r1। তাহলে এখানে কি আসে? √8g1r1। তাহলে এটার সাথে এটার মধ্যে পার্থক্য কি? √8 না, তার মানে এটা হচ্ছে √8 গুণ হবে। গোড়া নাম্বারটা রাইট অ্যান্সার আসছে। √8 যে r1, এই কারণে √8 গুণ হবে ওই গ্রহটার মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের তুলনায়। এর পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে? ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে? আমরা এটা উচ্চতা বের করতে পারি, উচ্চতার ফর্মুলা জানি। উচ্চতার ফর্মুলা হলো g প্রাইম সমান সমান g ইনটু 1 - 2h ভাগ r। হ্যাঁ, তাহলে g প্রাইম মানে কত? g ভাগ 2, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অর্ধেক মানে 4.9 মানে অর্ধেক, এটা দিয়েও করা যাবে। অথবা আমরা যদি সরাসরি লিখি g মানে 9.8 আর g প্রাইম মানে 4.9, তাতেও করা যাবে। আর এমসিকিউটা কোনো সময় যদি এই ফর্মুলা দিয়ে না মেলে তাহলে কি করা যাবে? কারণ এই ফর্মুলাটার মধ্যে কিছুটা এরর থাকে, কারণ এই সূত্রটা অনেক লাইন করে প্রতিপাদন করা হয়েছে এবং একটা অংশে কিছুটা অংশ ইগনোর করা হয়েছে, যে কারণে এখানে সামান্য কিছু এরর আছে। তাহলে এই প্রশ্নটা যদি এই ধরনের প্রশ্ন যদি সরাসরি এই সূত্র দিয়ে না মেলে তাহলে ধারাবাহিকভাবে করতে হবে।
তাহলে প্রথমে ভূপৃষ্ঠের জন্য করতে হবে জি সমান জি এম বাক আর স্কয়ার, এরপরে ধরে নিলাম এইচ উচ্চতায় জির মান 9.8 এর 4.9, তাহলে এইচ উচ্চতার জন্য জি প্রাইমের মান বের করব, জি প্রাইম সমান সমান সেক্ষেত্রে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এই যে এই দুইটা লাইন লিখে একটারে আরেকটা দ্বারা ভাগ করলেই রাইট আনসার আসা পড়বে, মানে অ্যাকুরেট আনসার আসা পড়বে। এক্ষেত্রে এটা অ্যাকুরেট, এটা একটু ভুল আছে, তবে অপশনে এটা দিয়ে মিললে সমস্যা নাই, করা এটা দিয়ে করবা, যদি না মিলে তখন ওইটার কাছে যাবা। এরপরে এখানে আমি একটা আসলে সরল দোলক দেখিয়েছি। আমি সরল দোলকটার জন্য প্রশ্ন রাখছি যে এই সরল দোলকটার কোন বিন্দুতে বেগ সর্বোচ্চ এবং কোথায় বেগ সর্বনিম্ন হবে। একটা সরল দোলক যখন এইভাবে দুলতে থাকে তখন এটার সাম্য অবস্থায় যখন থাকে তখন তার বেগ হয় সর্বোচ্চ, আর একদিকে সর্বোচ্চ বিস্তারে যখন থাকে তখন তার বেগ হয় সর্বনিম্ন, এবং সর্বনিম্ন বেগ হয় 0। যখন সর্বাধিক বিস্তারে অবস্থান করে তখন তার কি হয়, বেগ 0 হয়ে যায়। বুঝাইতে পারছি ব্যাপারটা? আর সাম্য অবস্থায় যখন থাকে তখন বেগ সবচেয়ে বেশি থাকে আস্তে আস্তে বাড়তে থাকে, এই বিস্তারের দিকে যাইতে থাকে আর কমতে থাকে বেগ, কমতে কমতে যখন 0 হয়ে যায় তখন ওই দিক বাদ দিয়ে আবার এই দিকে আসা শুরু করে। এই কারণে সাম্য অবস্থায় বেগ হবে সর্বোচ্চ এবং সর্বাধিক বিস্তারে হবে সর্বনিম্ন। তাহলে এখানে সাম্য অবস্থান হলো সি, এখানে বেগ হবে সর্বোচ্চ, আর সর্বাধিক বিস্তারের অবস্থান হলো এ, এতে হবে সর্বনিম্ন। তাহলে সি আর এ রাইট অ্যান্সার হবে। এটা রাইট অ্যান্সার কি গোরা। উল্লেখিত চিত্রে কোথায় বেগ সর্বোচ্চ এবং কোথায় সর্বনিম্ন হবে, রাইট অ্যান্সার সিতে সর্বোচ্চ, এতে সর্বনিম্ন হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে আজকের বেস্ট 50 এমসিকিউ এর 30 নাম্বার এমসিকিউ। সবাইকে আবার অনুরোধ করব আমার এই ভিডিওটি সবার কাছে শেয়ার এবং কি বলে লাইক কমেন্ট করে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, যাতে এখান থেকে সবারই কিছু না কিছু উপকার হয়। আমি অনেক কষ্ট করে এই 50টা এমসিকিউ এখানে বাছাই করছি এবং এগুলার আলোকে আমি অন্যান্য কিছু এমসিকিউ এর সমাধান বলতেছি। আশা করি এগুলা যদি কেউ ভালো করে পড়ে যায়, শিখে যায়, 50টা এমসিকিউ বুঝে শিখে যায়, মোটামুটি বইয়ের 80% এমসিকিউ পারার কথা। তো একটা ভালো প্রস্তুতি ইনশাল্লাহ হবে। সে কারণে নিজে শুধু ভালো করবা এটা ভালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজে পেট পুরে খাইলো অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত, সে আমার উম্মত না। ঠিক তেমনি ভাবে তুমি নিজে অনেকভাবে অনেক পড়লা, অনেক জানলা, কিন্তু তোমার বন্ধু কিছুই জানলো না, তোমার বন্ধু খারাপ করলো, এটাও কিন্তু একজন ভালো মানুষের গুণ হইতে পারে না। সে কারণে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য, সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। পরের প্রশ্ন 30 নাম্বার, কত তাপমাত্রা আকাশে পানির কণা জমে যায় এবং শিলা আকারে পৃথিবীতে নেমে আসে। আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব ওই অধ্যায়, মানে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়ের এমসিকিউ। এটা মুখস্থ টাইপের পড়া। এটা হলো -20°C তাপমাত্রা। মনে রাখো, -20°C তাপমাত্রায় আকাশে পানির কণা জমে যায় এবং শিলা আকারে পৃথিবীতে নেমে আসে যদি বায়ুমণ্ডলের তাপমাত্রা -20 হয়। এরপরে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রা, এই যে কথাটার মধ্যেই উল্লেখ আছে তাপমাত্রা ধ্রুবক আছে, তাপমাত্রা ধ্রুবক থাকে কোন সূত্রে, বয়েলের সূত্রে। তাহলে এই কথা বলার সাথে সাথে বয়েলের সূত্র মাথায় চিন্তা করতে হবে। বয়েলের সূত্র কি, P1 B1 সমান P2 B2। তাহলে কিছু পরিমাণ গ্যাসকে ধ্রুব তাপমাত্রায় সংনমিত করা, মানে আয়তনকে সংকুচিত করা হয়েছে, আয়তন অর্ধেক করা হয়েছে। তাহলে B1 মানে B ধরতে হবে, B2 মানে অর্ধেক মানে B/2 ধরতে হবে, আর চূড়ান্ত P1 মানে কি, স্বাভাবিক চাপ কত 1.01325 গুণন 10⁵, আর P2 মানে চূড়ান্ত চাপ, এটা বের করতে হবে। তাহলে এই সূত্রের মধ্যে বসিয়ে দিলেই মানটা বের হয়ে যাবে। মেবি আনসার গোড়া হবে, ওটা ক্যালকুলেশন করে যেটা হয় আর কি। তাহলে P2 সমান সমান P1 B1 বাই B2, এটা করলেই এক্স্যাক্টলি মান চলে আসবে। আশা করি সবাই 31 নাম্বার এমসিকিউটা বুঝে ফেলছে। এভাবে বয়েলের সূত্র থেকে আসছে, চার্লসের সূত্র থেকেও আসতে পারে, B1/T1 সমান B2/T2। বয়েল চার্লস সূত্রের সমন্বয় সূত্র থেকে এরকম ছোট ছোট অঙ্ক আসতে পারে এমসিকিউতে। সেটা হলো P1 B1/T1 সমান P2 B2/T2, এই ফর্মুলা দিয়ে। পরের প্রশ্ন, O3 এবং O2। O3 মানে কি, ওজোন গ্যাস, আর O2 মানে কি, অক্সিজেন গ্যাস। ওজোন এবং অক্সিজেন এই দুইটা এর গড় বর্গবেগের বর্গমূল অনুপাত বের করো। দ্যাট মিন্স সিআরএমএস বেগের অনুপাত বের করতে গেছে। সিআরএমএস বেগের অনুপাত কি, আমরা অক্সিজেন গ্যাসের আণবিক ভর জানি 32, অক্সিজেনের আণবিক ভর কত, ওজোনের আণবিক ভর কত, তাহলে 3×48, অক্সিজেনের আণবিক ভর কত 32, হ্যাঁ। আর সিআরএমএস বের করতে হবে, সিআরএমএস অফ
অক্সিজেন বের করতে হবে, সিআরএমএস অফ ওজন বাই করতে হবে। ও এটা এই শুধু সিআরএমএস যেটা লিখলাম এটা ওজনের, আর সিআরএমএস প্রাইম যেটা দেখলাম এটা অক্সিজেনের। তাহলে আমরা জানি সিআরএমএস এর ফর্মুলা কি জানি আমরা? সিআরএমএস এর কয়েকটা ফর্মুলা আছে, তার মধ্যে বিখ্যাত ফর্মুলা হলো 3RT/m, যেটা দিয়ে বেশি অঙ্ক আসে, 3RT/m। তাহলে এম এর RRT এখানে তো বলে দেয় নাই, RRT অবশ্যই কনস্ট্যান্ট। তাহলে কার সাথে সিআরএমএস চেঞ্জ হইতেছে? আণবিক ভরের সাথে চেঞ্জ হয়েছে। তাহলে সিআরএমএস ডিভাইডেড বাই সিআরএমএস প্রাইম ইজ ইকুয়াল টু কত? এম অফ ওজন, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে উপরে হবে অক্সিজেন, অক্সিজেনেরটা কি ধরছিলাম? প্রাইম ধরছিলাম, প্রাইম তো নিচে রাখছি, তাহলে এটা উপরে যাবে, আর এম অফ ওজন নিচে আসবে। এখন আমরা যদি করে দেই এম অফ অক্সিজেন যেটা 32 আর এটা হলো 48, 32 আর 48 কাটাকাটি করলে আসলে 3 ষোলং 48 আর 16 দুগুণা 32, 2/3 মানে √2/√3 হবে। অ্যান্সার হবে গোরা। এরপর বেস্ট 50 এমসিকিউ এর 33 নাম্বার এমসিকিউ, 16 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটি? 16 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটি? এটা আসবে, ভ্যান ডার ওয়ালস সমীকরণটা আগে জানতে হবে। একটা আদর্শ গ্যাসের সমীকরণ পিবি সমান এনআরটি, এটাও জানতে হবে। আর একটা ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ হলো পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার বি মাইনাস এন বি ইজ ইকাল টু এনআরটি। এটা প্রশ্নে আসলে চেঞ্জ হবে শুধু স্মল লেটার এন। এন মানে কি? মোল সংখ্যা। মোল সংখ্যাটা বের করে নিতে হবে এবং সেই মানটা ওখানে বসাইতে হবে। এক্ষেত্রে এটা হচ্ছে মেন ফর্মুলা। এরপর মোল সংখ্যা যা হবে সেটা ওখানে বসাইতে হবে। যেমন এখানে এই প্রশ্নটার মধ্যে বলছে 16 গ্রাম অক্সিজেন। 16 গ্রাম অক্সিজেন মানে কি? 16/32, তার মানে কি 0.5। তাহলে এখানে মোল সংখ্যা কত? 0.5। তাহলে ওখানে 0.5 বসাইলেই হবে। 0.5 এখানে এন এর উপর কোনো জায়গায় স্কোয়ার আছে, তাহলে 0.5 এর বর্গ করতে হবে। তো এইভাবে এনে 16 গ্রাম না বলে অন্য পরিমাণ বলে দিলেও কিন্তু এইভাবেই মোল সংখ্যা বের করে ওখানে বসাইতে হবে। এটা করলে হবে গোড়া নাম্বারটা হবে পি প্লাস 0.25 বি স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে এ হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি মাইনাস 0.5 বি একাল 0.5 আর টি। গোড়া হবে, এখানে এ হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মেন ফর্মুলাটা মনে রাখতে হবে পি প্লাস, এখানে আরেকটা ফর্মুলা অঙ্ক আসে এখানে, সেটা হলো এটা বাস্তব গ্যাসের সমীকরণ বলে এটাকে। তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের চাইতে চাপ কিন্তু একটু বেশি হয়, পি প্লাস এন স্কোয়ার এ, মানে এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার, এইটুকু কিন্তু বেশি। আবার আয়তন কিন্তু কিছুটা কম হয়, মাইনাস এন বি আছে, এটা একটু মনে রাখতে হবে। এখানে চাপের পরিমাণটা কি হয়? বেশি হয়, আর আয়তনের পরিমাণটা কম হয়। আচ্ছা, এরপরে 34 নম্বর এমসিকিউ, কোন হ্রদের তলদেশ হতে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস, এটা থেকে সৃজনশীল আসবে, আসার সম্ভাবনা রয়েছে সর্বাধিক। কোন হ্রদের তলদেশ হতে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়, উপরিতলে বায়ুমণ্ডলের চাপ যদি 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার হলে হ্রদের গভীরতা কত? তাহলে হ্রদের কি জানতে চাইছে? গভীরতা জানতে চাইছে। আমরা জানি P1, এটা বয়েলের সূত্র দিয়ে করা যাবে, P1 B1 সমান P2 B2। এই P1 B1 যদি পানির উপরে চাপ হয়, তাহলে উপরে P1 মানে কি? বায়ুমণ্ডলীয় চাপ। এখানে যদি আমরা অ্যাটমসফিয়ারিকে করি, এখানে বায়ুমণ্ডলের চাপ বলে দিছে 10⁵, এটা নিয়ে কোনো কথা নেই। আর আয়তন B1 মানে বি ধরলাম, আর P2 মানে কি? পানির নিচে চাপ। কত গভীরতায় আছে এটা কি আমি জানি না, আমি ধরে নিলাম এইচ গভীরতায় আছে। তোমরা জানো পানির অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ P সমান এইচ রোজি। তাহলে আর একটা বিষয়, পানির নিচে যখন যাবা তখন তোমার উপরে পানি থাকবে, পানির চাপ থাকবে, পানির উপরে আবার কি বায়ু থাকবো না? তাহলে বায়ুর চাপও কিন্তু থাকবে। তার মানে P2 = P1 প্লাস এইচ রো জি ইন্টু B2। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? এইচ এর মান কিন্তু বের করে ফেলবো। এইচ এর মান এখানে বের করলে 71.73 এই মানটা আসে। আশা করি সবাই বুঝতে পারছে। বয়েলের সূত্র দিয়ে সমাধান করা হলো। ইম্পর্টেন্ট প্রশ্ন, এমসিকিউতে আসছে যেরকম সৃজনশীলেও আসতে পারে। 35 নাম্বার এমসিকিউ আজকের, শুষ্ক এবং সিক্ত বাল্বের মধ্যে অধিক পার্থক্য নির্দেশ করে কি নির্দেশ করে? শুষ্ক এবং সিক্ত বাল্বের মধ্যে অধিক পার্থক্য আসলে কি নির্দেশ করে? পার্থক্য যদি বেশি হয়, এটার আপেক্ষিক আর্দ্রতাও বেশি হবে। শুষ্ক এবং সিক্ত বাল্ব, হাইগ্রোমিটার, এটা একটা যন্ত্র যেটার সাহায্যে আর কি জলীয় বাষ্পের চাপ বা আপেক্ষিক আর্দ্রতা এগুলো নির্ণয় করা হয়।
তো সেই হাইগ্রোমিটারের শুষ্ক এবং সিক্ত বাল্বের থার্মোমিটারের পাঠ যত বেশি হবে তার আপেক্ষিক আর্দ্রতাও কি হবে, ততটাই বেশি হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 36 নাম্বার এমসিকিউ, যখন বায়ুমণ্ডলে বায়ু উপরের দিকে উঠে যায় তখন তাপমাত্রা কি হয়? তখন তাপমাত্রা কমে যায়। তাপমাত্রা কমে যায়, কারণ উচ্চতা বাড়তে থাকলে তাপমাত্রা একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত তাপমাত্রা কমে, তারপর আবার বাড়ে। পর্যায়ভিত্তিক গতিসম্পন্ন কোন দশা পার্থক্য, মানে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোন কণার হবে, কোন কণার দশা পার্থক্য 2π হলে পথ পার্থক্য কত? এটা সম্পর্ক পথ পার্থক্য বাই ল্যামডা সমান দশা পার্থক্য বাই 2π। এই যে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলার মধ্যে বসাই দিলেই হবে। তাহলে এখানে কি দেওয়া আছে? দশা পার্থক্য দেওয়া আছে, পথ পার্থক্য বাইর করতে কইছে। পথ পার্থক্য বাই ল্যামডা, দশা পার্থক্যের মান কি দেওয়া আছে? 2π। পথ পার্থক্য বাই ল্যামডা ইকুয়াল দশা পার্থক্য বাই 2π। দশা পার্থক্য তো 2π দেওয়া আছে, তাহলে তো 2π কাটাই যায়, তাহলে তো পথ পার্থক্য কি হয়ে যাবে? ল্যামডা হয়ে যাবে। পথ পার্থক্য ল্যামডা হয়ে যাবে। ক নাম্বার রাইট অ্যান্সার। তাহলে সূত্র মনে রাখতে হবে, পথ পার্থক্য বাই ল্যামডা ইকুয়াল দশা পার্থক্য বাই 2π। পথ পার্থক্য আর দশা পার্থক্য কি? পথ পার্থক্য মানে পথের দূরত্ব, মানে আমরা এটা কিভাবে হিসাব করি, যে একটা সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কণার ক্ষেত্রে এই পথ পার্থক্য হিসাব করি তার তরঙ্গ দৈর্ঘ্য দিয়া, যে তার তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, একটা তরঙ্গ দৈর্ঘ্যের ডিস্টেন্স, আরো দূরে গেল মানে দুইটা তরঙ্গের দৈর্ঘ্যের ডিস্টেন্স, এটারে পথ পার্থক্য বলে। আর একটা তরঙ্গ দৈর্ঘ্য ডিস্টেন্স যাওয়া মানে আসলে মূলত একটা সার্কুলার ওয়েতে ঘূর্ণন, মানে এখান থেকে শুরু করে একটা এখানে, মানে একটা এইভাবে যদি যায় তাহলে হাফ সাইকেল, আবার এইভাবে গেলে আরেকটা হাফ সাইকেল, তাহলে পুরা একটা পূর্ণ ঘূর্ণনের জন্য বা একটা পূর্ণ পর্যায় সম্পূর্ণ করলে মূলত 360 ডিগ্রি কোণের পরিবর্তন হয়। তাহলে কি হয়? আমরা সাধারণত জানি একটা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য হয় 360 ডিগ্রি। দশা হইল কোণ, পথ হইল দূরত্ব। সহজ বিষয়। এরপরে সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম থেকেই প্রশ্ন। একটি তারের উপাদানের ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলে প্রযুক্ত পীড়ন কোনটি হবে? তারটির দৈর্ঘ্য যদি কি করা যায়, 15% বৃদ্ধি করা হয়, তাহলে পীড়নের মান কত হবে? তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা জানি, যে ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে, আমরা একটু লিখে ফেলি কি দেওয়া আছে। ইয়াং এর গুণাঙ্ক আমরা y দ্বারা প্রকাশ করি। y হলো 2 × 10⁻11। তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হয়েছে। তারটির দৈর্ঘ্য বৃদ্ধি কত? 15%। 15% দৈর্ঘ্য বাড়ছে কার? এল এর। প্রাথমিক অবস্থায় যে দৈর্ঘ্য ছিল সেই এল এরই তো বাড়ছে, তাহলে 15% ইন্টু এল লিখতে হবে, তার মানে 15L/100। এরপরে কি আছে? প্রযুক্ত পীড়ন কত? পীড়ন মানে কি? এফ বাকে, এই এফ বাকের মান বাই করতে গেছে। তাহলে আমরা কি জানি? y = F/A × L/L। তাহলে এখান থেকে F/A এর মান যদি বের করি তাহলে y × L/L। তাহলে y এর মান তো দেওয়া আছে 2 × 10⁻11, আর স্মল এল এর মান দেওয়া আছে 15L/100। তাহলে আবার নিচে আবার আরেকটা এল আছিল, সেই এল আর এল কাটা গেলে কি থাকে? 2 × 10⁻11 2 × 10⁻11 গুণন কত? 15। এটা যদি উল্টে যায় 15L/100, তাহলে 100/100 15L গুণন L/100। তার মানে এটা কাটাকাটি করলে 15, 100টা উপরে চলে যাবে নাকি? 2 × 10⁻11, এল এর মান 15L/100, 15L/100 গুণন 15L/100 ভাগ হচ্ছে আরেকটা এল, 1/L হবো। এল আর এল কাটা গেল, তাহলে এখানে 100 মানে একটা শূন্য কাটা যাবে, 15 × 2 = 30 গুণন 10⁻, দুইটা শূন্য যদি কাটা যায় 9 হবে। 30 × 10⁻9 মানে 3 × 10⁻10। গোড়া নাম্বারটা অ্যান্সার হবে। গোড়া নাম্বারটা অ্যান্সার হবে। জাস্ট ক্যালকুলেশন আর কি, কঠিন কিছু না। y = FL/AL অথবা y = F/A × L বাকের, মানে পীড়ন বাই বিকৃতি, ইয়াং এর গুণাঙ্কের ফর্মুলা। 39 নাম্বার এমসিকিউ আজকের। কোন পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে কি বলে? দুইটা কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। একটা হলো একই পদার্থের অণুগুলোর মধ্যকার আকর্ষণ বল, আর একটা হলো ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যকার আকর্ষণ বল। একই পদার্থের অণুগুলোর মধ্যকার আকর্ষণ বলকে সংশক্তি বল বলে, আর ভিন্ন ভিন্ন পদার্থের মধ্যকার আকর্ষণ বলকে আসঞ্জন বল বলে। একটা হলো সংশক্তি বল,
আর একটা হচ্ছে আসঞ্জন বল। সংশক্তি বলকে ইংরেজিতে বলা হয় কোহেসিভ ফোর্স। একই পদার্থের অণুগুলোর মধ্যকার আকর্ষণ বলকে সংশক্তি বল বলে, আর সংশক্তি বলের ইংরেজি হলো কোহেসিভ ফোর্স। আর বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যকার আকর্ষণ বলকে আসঞ্জন বল বলে, আসঞ্জন বলকে ইংরেজিতে অ্যাডহেসিভ ফোর্স বলা হয়। 40 নম্বর এমসিকিউ, একেবারে শেষ প্রান্তের দিকে আসছি। ভূমিকম্পের সময় কোন বাড়ি কম্পন প্রতিরোধ করবে? যার ব্যবর্তন বিকৃতি যত বেশি, যেটা বেশি ব্যবর্তন হইতে পারে, মানে বেশি কি বলে স্পন্দন দিতে পারে, নড়াচড়া করতে পারে, ওইটাই তো সহজে ভাঙবে না। এই যে কি বলে, অনেক লম্বা সুপারি গাছ আছে, সহজে ভাঙে না কেন? কারণ অনেক পর্যন্ত বাঁকা যায়, আবার সোজা হইতে পারে, এই কারণে ব্যবর্তন বিকৃতি বেশি, এজন্য। এর পরের প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধির সাথে ইয়াং এর গুণাঙ্ক কি হয়? তাপমাত্রা বৃদ্ধি পাইলে ইয়াং এর গুণাঙ্ক বাড়ে। একটা জিনিসের বিকৃতি কখন বেশি হবে? তাপমাত্রা যদি বেশি হয়। যেমন আমরা যেমন লোহাকে কি করি, যখন লোহা দিয়ে কোনো কিছু বানাইতে চাই তখন লোহাকে তাপ দেই, ফলে কি বিকৃতি বেশি হয়ে যায়। এজন্য তাপমাত্রা বাড়লে বিকৃতির যেহেতু পরিবর্তন হয়, বিকৃতির সাথে কিছু সম্পর্ক, ইয়াং এর গুণাঙ্কের সম্পর্ক, তাহলে এটা বৃদ্ধি পায়। তাত্ত্বিকভাবে পয়সনের অনুপাত কত? প্রকৃতপক্ষে পয়সনের অনুপাত কত? হ্যাঁ, এইভাবে তিনটা মনে হয় ডাটা আছে, যে প্রকৃতপক্ষে কত, তাত্ত্বিকভাবে কত, বাস্তবে কত, এরকম তিনটা মান আছে। মান তিনটা মুখস্থ করে নিবা। তাত্ত্বিকভাবে পয়সনের অনুপাত হলো -1 থেকে 0.5, -1 থেকে 0.5 এর মধ্যে থাকে তাত্ত্বিকভাবে, থিওরিটিক্যালি। পরের 43 নাম্বার এমসিকিউ, ভূপৃষ্ঠ এবং চন্দ্রপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মানের অনুপাত 25:16 হলে একটি সেকেন্ড দোলককে চন্দ্রপৃষ্ঠে নেওয়া হলে তার দোলনকাল কত হবে? এটা একটা ফর্মুলা আছে যে T1 বা T2, এখানে ভরের সাথে সম্পর্ক আছে, অভিকর্ষ ত্বরণের সাথে সম্পর্ক। আমরা জানি T সমান সমান কি 2π√L ভাগ জি না? T সমান 2π√L ভাগ জি। তাহলে এখানে জির সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে G2 ভাগ G1 হবে, G2 ভাগ G1 হবে, ইনটু আর কিছুর সাথে সম্পর্ক আছে, চন্দ্রপৃষ্ঠে নেওয়া হয়েছে, জির সাথে আবার এখানে কি ভূপৃষ্ঠ চন্দ্রপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান অনুপাতে তো সেকেন্ড দোলককে চন্দ্রপৃষ্ঠে নেওয়া হলে দোলনকাল কত হবে? হ্যাঁ, দোলনকালের সাথে T1 ভাগ T2 সমান সমান G2 ভাগ G1 আছে, তাহলে এখান থেকে তো আমরা বের করতে পারি। রুট আছে, কিন্তু রুট আছে। হ্যাঁ, আর বাকিগুলো কনস্ট্যান্ট ধরে নিতে হবে। কনস্ট্যান্ট যদি ধরে নেই তাহলে কি আসে, এখানে দেওয়া আছে ভূপৃষ্ঠে এবং চন্দ্রপৃষ্ঠে। ভূপৃষ্ঠে যদি G1 ধরো আর চন্দ্রপৃষ্ঠে যদি G2 ধরো, তাহলে এটা দেওয়া আছে G1:G2, তাহলে আমার তো এখানে হচ্ছে G2:G1, তাহলে 16/25 হবো। √16 ডিভাইডেড বাই √25, তার মানে 4/5 হবে। আবার এটাকে 2 দ্বারা গুণ করা লাগবে। 2 দ্বারা যদি গুণ করা হয়, 2 দ্বারা গুণ করলে 4 2 8, 8/5 আসে। আবার এখানে ভূপৃষ্ঠ এবং অভিকর্ষ ত্বরণের অনুপাত দেওয়া আছে, জি সমান আবার জিএম বা কার স্কয়ার, আর এর সাথেও সম্পর্ক আছে, কিন্তু আর এর তো মান দেওয়া নাই এখানে। তাহলে 8/5 আসলো আমার এখানে। T2 যদি আমরা ওইখানে নিয়ে যাই, গুণ হবো, 16 আর 25 হয়েছে, তাহলে তো এক্স্যাক্টলি মান এরকমই আসতেছে, 8/5 আসতেছে। বর্গমূল করছে এখানে কিভাবে, যে উল্টে দিব, 8/5 তো আসছে, √এর মান আসছে, এটা উল্টে গেলে কেমনে আসে এটা? ভূপৃষ্ঠ এবং চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানের অনুপাত 25:16, একটি সেকেন্ড দোলককে চন্দ্রপৃষ্ঠে নেওয়া হলে তার দোলনকাল কত হবে? সেকেন্ড দোলকের দোলনকাল T সমান 2π√L ভাগ জি, তাহলে এল এর তো আর চেঞ্জ হবো না, জির চেঞ্জ হবো। জির তো অনুপাত টানলামই, ভরের সম্পর্ক তো এখানে আর দেওয়া নাই। আচ্ছা, এটা থাক, এটার ক্যালকুলেশনটা আমি ওই কি বলে যেখানে আপলোড করব ওইটা আমি আবার দেখে করে দিবনি। প্রশ্নটা দেখে রাখো, অন্যভাবে যদি সলিউশন করতে পারো করে নিও, অথবা আমি আপলোড করে দিবনি, কমেন্ট বক্সে দিয়ে দিবনি এই প্রশ্নটার আনসার। এরপরে 44 নাম্বার এমসিকিউ, 0.05 কেজি ভরের সরল ছন্দিতে স্পন্দন গতি সম্পন্ন একটি বস্তুর বিস্তার দেওয়া আছে 20 সেন্টিমিটার এবং পর্যায়কাল দেওয়া আছে 2 সেন্টিমিটার। বস্তুটির সর্বোচ্চ বেগ কত? সর্বোচ্চ বেগের ফর্মুলা আমরা কি জানি? Bmax = ω/a। সরল ছন্দিতে স্পন্দনের সর্বোচ্চ বেগের ফর্মুলা আমরা জানি Bmax = ω/a।
ওমেগা সমান সমান আবার কি 2 পাই বাই টি ইন্টু এ। তাহলে বিস্তার কিন্তু দেওয়া আছে এ, পর্যায়কাল দেওয়া আছে, হয়ে যাবে, ভর লাগবে না। এরপরের প্রশ্ন 45, ভূপৃষ্ঠ হতে সমান গভীরতা এবং সমান উচ্চতার মধ্যে কোথায় অভিকর্ষ ত্বরণের মান বেশি? আমরা উচ্চতার ক্ষেত্রে জানি জি সমান সমান জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 মাইনাস 2h ভাগ r, আর গভীরতার ক্ষেত্রে জানি জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 মাইনাস ডি ভাগ r। তাহলে উচ্চতার ক্ষেত্রে 2h ভাগ r বাদ যায়, মানে h এর দ্বিগুণ হয়, কিন্তু গভীরতার ক্ষেত্রে d ভাগ r বাদ যায়। তাহলে গভীরতার ক্ষেত্রে বেশি হবে, কম বিয়োগ হইতেছে, তার মানে গভীরতায় জির মান বেশি হবে। কোনটি সত্য বললে ভুল হবে? সত্য বললে ভুল হবে মানে কোন সূত্রটা এখানে ভুল আছে? হ্যাঁ, f ইজিক্যাল টু 1 বাই 2 পাই রুট ওভার m বাক্যে t সমান 2 পাই রুট ওভার m বাক্যে মেবি সত্য বললে ভুল হবে মানে কি মিথ্যা। সত্য বললে ভুল হবে মানে কি মিথ্যা আছে কোনটা? এখান থেকে মিথ্যা আছে হচ্ছে f ইজিক্যাল টু, এইটা মেবি মিথ্যা আছে, এটা গরু নাম্বারটা সম্ভবত ভুল আছে, গরু নাম্বার, অথবা এই দুইটার একটা হবে আর কি, এই দুইটার একটা হবে। দেখে নিবা সূত্র, ডিরেক্ট সূত্র দেখে নিবা। কোন বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর ভরের সাথে কি সম্পর্কিত? এই মুক্তিবেগের ফর্মুলা বিই সমান সমান রুট ওভার 2gr অথবা রুট ওভার 2gm ভাগ r, এই দুইটার একটার মধ্যেও ভরের কোনো সম্পর্ক নাই। অতএব কোন বস্তুর মুক্তিবেগ কিন্তু ভরের উপর নির্ভর করে না। কোন বস্তুর মুক্তিবেগ কিন্তু কোনোভাবে কিসের উপর নির্ভর করে না? ভরের উপর নির্ভর করে না, কারণ মুক্তিবেগের ফর্মুলার মধ্যে কি নাই? ভর নাই। মুক্তিবেগের যে দুইটা ফর্মুলা আছে দুইটার মধ্যে কি ভর অনুপস্থিত, দুইটার মধ্যেই ভর অনুপস্থিত। যেহেতু মুক্তিবেগের ফর্মুলা দুইটাতেই ভর অনুপস্থিত, সে কারণে মুক্তিবেগের মান ভরের উপর নির্ভরশীল নয়। এটা ছিল 47 নম্বর এমসিকিউ। সবশেষ 48 নম্বর এমসিকিউ, প্রত্যেক অণুর স্বাধীনতার মাত্রার গড় গতিশক্তি হাফ কেটি, সরাসরি মুখস্থ। স্বাধীনতার মাত্রা কি? এক পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা, দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা, ত্রি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা মুখস্থ করে যেতে হবে। একটি কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার আবর্তন করে, তার রৈখিক বেগ কত? বি সমান সমান ওমেগা আর, ওমেগা সমান সমান 2 পাই বাই টি ইন্টু আর, এটা দিয়ে করলেই হয়ে যাবে। বি কল ওমেগার, ওমেগার পরিবর্তে 2 পাই বাই টি ইন্টু আর। আর দেওয়া আছে, পর্যায়কাল দেওয়া আছে, হ্যাঁ সবই দেওয়া আছে। প্রতি মিনিটে 30 বার আবর্তন করে, ওমেগার পরিবর্তে এই যে 2 পাই এন ভাগ টি, এটা বসানো লাগবে। ওমেগার কিন্তু এই ফর্মুলাটা গুরুত্বপূর্ণ, 2 পাই এন ভাগ টি, এন হলো গুণন সংখ্যা, 30 বার ঘুরে, টি হলো সময়, এই এখানে ছোট হাতের টি দেওয়া লাগে, এটা পর্যায়কাল। এই যে এটা পর্যায়কাল না, এটা যে কোনো সময়, আর বড় হাতের টি দিলে পর্যায়কাল হয়। তাহলে এখানে আমরা যদি একটু মান বসাই দেই, 2 পাই গুণন এন এর মান কত? 30 বার ঘুরে প্রতি মিনিটে, মানে 60 সেকেন্ডে, আর হইলো 2 মিটার। বাস এই ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 30 দুগুণা 60, যে 60 কাটা 2 পাই হয়, কইরাই দিলাম, 2 পাই রেডিয়ান মিটার পার সেকেন্ড হবে, 2 পাই মিটার পার সেকেন্ড হবে। এরপর তো 49 নাম্বার এমসিকিউ সলভ করতেছিলাম। 49 নাম্বার এমসিকিউ এইভাবে সমাধান করলে 2 পাই রেডিয়ান পার মিটার পার সেকেন্ড বেগ আসছিল। এরপরে সবশেষ 50 নাম্বার এমসিকিউ, আজকের একেবারে লাস্ট এমসিকিউতে চলে আসলাম। একটি গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কি? একটা গাড়ি নিরাপদে একটা গাড়ি যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরে বা বাঁক নেয় যখন, তখন অনেকটা আসলে বৃত্তাকার কক্ষপথই হয়। আর বৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে আমরা জানি যে tan থিটা সমান সমান বি স্কোয়ার বা আর জি, একটা কন্ডিশন আছে, এই কন্ডিশন মেনটেন করে চলে। এখান থেকে যদি আমি বির মান বের করি তাহলে আসলে tan থিটা আর জি, হ্যাঁ বির মান আসে tan থিটা আর জি, তার উপরে আবার রুট ওভার হাফ, মানে রুট ওভার থাকে, দ্যাট মিনস হাফ, রুট ওভার থাকা যে কথা, হাফ থাকে একই কথা। tan থিটা ইকুয়াল বি স্কোয়ার, বি ইকুয়াল হলো tan থিটা আর জি, রুট ওভার হাফ, রুট ওভার আছে আর কি। এক্ষেত্রে বির মানটা যদি এটা হচ্ছে একেবারে শেষ মোমেন্টের মান, দুর্ঘটনা করার একবারে আগের মুহূর্ত, তাহলে দুর্ঘটনা হবে না এরকম কন্ডিশন কি? এরকম কন্ডিশন হলো বি ইকুয়াল লেস দেন অর ইকুয়াল tan থিটা আর জি, লেস দেন অর ইকুয়াল tan থিটা আর জি রুট ওভার হাফ আছে অথবা হাফ। তো এই ছিল আজকের 50টা এমসিকিউ। আশা করি এইচএসসি 2026 শিক্ষার্থীদের সর্বাধিক কমন পড়বে ইনশাল্লাহ। তোমরা এই 50টা এমসিকিউ বুঝে যাও, বুঝে পড়ো, এবং এখানে এই 50টা এমসিকিউ সলভ করতে গিয়ে আরও যে ইম্পর্টেন্ট কথা বললাম, লজিক বললাম, সেগুলোও তোমরা একটু উপলব্ধি করার চেষ্টা করো, এবং শেষ সময়ে সূত্রগুলা খুব ভালোভাবে দেখো, এবং
সিকিউগুলোর জন্য আসলে ইম্পর্টেন্ট কিছু সিকিউ প্র্যাকটিস করে যাইতে পারো, আর সামগ্রিকভাবে বইটা একটু পড়ে যাইতে পারো। এটাই হচ্ছে এইচএসসি 2024 শিক্ষার্থীদের শেষ সময়ের প্রস্তুতির ক্ষেত্রে আমার সবশেষ পরামর্শ। মানুষ শুধু চেষ্টা, অধ্যবসায় এবং সাধনা করতে পারে, প্রকৃত ফলাফল শুধু আল্লাহ তাআলাই দিবেন মানুষকে। অতএব আমাদের যে কাজ, চেষ্টা করা, সাধনা করা, সেটাই আমরা কিন্তু করে যাবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাদের উত্তম পুরস্কার দান করুক। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথেই থাকুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে। আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম।